নমস্কার। আজ আমরা আবার হাজির হলাম আমাদের নিয়মিত ক্লাস। এই ক্লাসে আমরা আজকে শুরু করব আমাদের পাঠ্যাংশের একমাত্র নাটক সিরাজদৌল্লা পাঠ্যাংশটি। সিরাজদৌল্লা যে নাট্যাংশটি পড়ার আগে কোনো রকম ভনিতা না করে আমি সোজাসুরি সেই পাঠ্যাংশের দিকে চলে যেতে চাই। প্রথমেই যেটা বলতে চাইব যে নাটক সম্পর্কে ইতিমধ্যে আমাদের একটা ধারণা তৈরি আছে। আমরা অষ্টম শ্রেণীতে প্রখ্যাত নাট্যকার ডিএল রায়ের শাহজাহান নাটক এর অন্তর্গত একটি পর্ব আমরা পড়েছি। নবম শ্রেণীতে ধীবর বৃত্তান্ত নাটক পড়েছি। আর দশম শ্রেণীতে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আর একটি নাটক সিরাজদৌল্লা সম্পর্কে আজ আমরা জ্ঞান লাভ করব। আমরা সকলে যেমন জেনে থাকি যে নাটক কথা সাহিত্যের একটি বিশেষ অংশ। এই পর্বে যে বিষয়গুলি আমাদেরকে নাটক সম্পর্কে অবহিত হতে ধারণা দেয় সেগুলি হলো যে নাটক দৃশ্যপট নিয়ে তৈরি, কারণ এটি যেমন একটি কাব্য অর্থাৎ পাঠ্য, সেই সঙ্গে এটি দৃশ্য। তো দৃশ্য এবং পাঠ্য দুটো অংশকে ভিত্তি করে এই নাটক গড়ে উঠেছে। তাই দৃশ্যপট সজ্জায় নাটকের একটা অন্যতম অংশ থাকবে। আর নাটকে যেগুলি থাকে সেগুলি হচ্ছে মঞ্চসজ্জা, উক্তি প্রত্যুক্তি, চরিত্র বিন্যাস এবং চরিত্রগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব। নাটকের মূল বৈশিষ্ট্য এইগুলি থাকে, যেগুলি আমরা অষ্টম এবং নবম শ্রেণীতে মোটামুটি ধারণা করেছি। আর আজ আমরা নাটকের সেই একমাত্র নাটক আমাদের পাঠ্যাংশ স্থিত সিরাজদৌল্লা সম্পর্কে আমরা আলোচনা করব। সিরাজদৌল্লা নাটক আলোচনার আগে একটি ছোট্ট কথা, যে দশম শ্রেণীর যে প্রশ্নপত্র অর্থাৎ মাধ্যমিকের যে প্রশ্নপত্র, সেই মাধ্যমিক প্রশ্নপত্রে 7-এর দাগ নম্বর 7-এ নাটক থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকে, একটা প্রশ্ন লিখতে হয়। এবং যেহেতু একটি নাটক সিরাজদৌল্লা রয়েছে, সিরাজদৌল্লা থেকেই দুটো প্রশ্ন আমাদের আগামী মাধ্যমিক পরীক্ষায় আসবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। নির্ধারিত নাম্বার কিন্তু 4, 5 নয়, নির্ধারিত নাম্বার 4। তাই নাটকের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখানে ভালো করেই জানতে হবে। একটি জিনিস, যে ছোট প্রশ্নের জন্য কোনো প্রস্তুতি না থাকলেও চলবে, কারণ নাটক থেকে কোনো ছোট প্রশ্ন আসে না। যে 4 নাম্বার থাকে এটিকে কখনো কখনো 1+3 বা 2+2 বা সম্পূর্ণ 4 নাম্বারে প্রশ্ন দেওয়া থাকে। তো এই যে নাটক সিরাজদৌল্লা, এটি পড়ার আগে আমরা নিয়ম মাফিক যেমন সাহিত্যিকের পরিচয় সম্পর্কে জানি, আমরা সেই পরিচয় অংশে চলে যাব। শচীন্দ্রনাথ সেনগুপ্ত যিনি এই নাটকটি লিখেছেন, বলা বাহুল্য এটি তাঁর সর্বশ্রেষ্ঠ এবং সর্বজনপ্রিয় ঐতিহাসিক নাটকগুলির অন্যতম। 1892 সালে অধুনা বাংলাদেশের অন্তর্গত খুলনায় তার জন্ম। ছাত্রাবস্থা থেকেই তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে জড়িয়ে পড়েন। শিক্ষক সখারাম গণেশ দেউস্করের কাছে সাংবাদিকতার পাঠ নেন, অর্থাৎ তিনি সাংবাদিক হিসেবেও বেশ উল্লেখযোগ্য হয়ে উঠছিলেন। হিতবাদী পত্রিকায় সখারামের সহযোগী ছিলেন। হিতবাদী, সাধনা এই পত্রিকাগুলো 30-এর দশকের অন্যতম বিখ্যাত পত্রিকার রূপে বঙ্গদেশে বিখ্যাত হয়ে আছে। সম্পাদনা করেছেন বৈকালী, বিজলি, আত্মশক্তি নামে পত্রিকাগুলিও।
এছাড়া দৈনিক কৃষক ও ভারত পত্রিকার সহ সম্পাদক হিসেবেও তিনি যুক্ত ছিলেন। তার নাটক রচনার মূল সময় 1930 থেকে 1950। মনে রাখতে হবে 1930 থেকে 1950 স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আন্দোলনের ছাপ রেখেই এই নাট্যকারের নাটক রচনার প্রধান গুণ হয়েছে স্বাদেশিকতা ও জাতীয়তাবোধ। নাট্যকারের লেখার মূল গুণ কিন্তু স্বাদেশিকতা ও জাতীয়তাবোধ, অর্থাৎ একতাবদ্ধ হওয়ার আহ্বান, লড়াইয়ের আহ্বান, বিদ্রোহের আহ্বান তার নাটকগুলিতেই প্রাধান্য পাবে। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে সিরাজদৌল্লা, গৈরিক পতাকা, রক্তকমল, সংগ্রাম ও শান্তি, ধাত্রীপান্না, এই স্বাধীনতা, সবার উপরে মানুষত্ব, রাষ্ট্রবিপ্লব প্রভৃতি। শুধু নাটক রচনাকার হিসেবে নয়, তার ছিল নাটকের প্রত্যক্ষ অভিজ্ঞতা, নাট্য মঞ্চের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল, ফলে তার নাটকগুলি প্রভূত জনপ্রিয় হয়েছে। এখন আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে সিরাজদৌল্লা, বাংলার সেই শেষ স্বাধীন নবাব, যার পতনের পর 190 বছর ইংরেজ শাসনে চলে যায় আমাদের দেশ ভারতবর্ষ। সেই বঙ্গদেশের হতভাগ্য নবাব সিরাজদৌল্লাকে নিয়ে অতীতে নাটক রচনা করেছিলেন বাংলা নাট্য স্বর্ণযুগের অন্যতম শিল্পী গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ যে সিরাজদৌল্লা নাটক লিখেছিলেন, তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা অতিক্রম করে আমাদের শচীন্দ্রনাথ সেনগুপ্ত মার্জিতভাবে প্রকাশ করেছেন সিরাজদৌল্লা চরিত্রটিকে। সিরাজদৌল্লা শুধু বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন না, সেই সঙ্গে তার চরিত্রের নানা দিক এই নাটকে আমরা দেখব। এবং সেই সঙ্গে একটি কথা না বললেই নয়, তৎকালীন যুগে ইংরেজ গবেষকরা যেমনভাবে আমাদের সিরাজ চরিত্রটিকে দেখিয়েছেন, পরবর্তীকালে ভারতীয় গবেষকরা সেই চরিত্রের ঠিক বিপরীত মুখটাই তুলে ধরেছেন। অন্ধকূপ হত্যার মতো কাহিনীর সঙ্গে সিরাজের চরিত্রকে জড়িয়ে সিরাজ চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টাও হয়েছে, পরবর্তীকালে যা ভ্রান্ত বলে ঐতিহাসিকরা প্রমাণ করেছেন। সেই জাতীয়তা বোধের জন্মদাতা সিরাজের চরিত্রের অন্যতম দিক ফুটে উঠবে এই নাটকে। সিরাজদৌল্লা যে নাট্যাংশটি আমাদের এই পাঠ্যাংশে রয়েছে, সেটি দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, এই নাট্যাংশটির প্রথম অঙ্কে যে অংশটি রয়ে গেছে, সেই অংশটি জানবার পূর্বে আমরা সিরাজ চরিত্রটিকে একটু ভালোভাবে জেনে নেওয়ার জন্য এখানে একটা ছক অলরেডি কেটে রেখেছি। একটু ভালো করে আমরা সিরাজ চরিত্রটিকে বুঝলে নাটকের সমস্ত ঘটনা এবং চরিত্রগুলোকে বুঝতে সুবিধা হবে। প্রথমেই দেখা যাক যে নবাব আলীবর্দী খাঁ, যিনি আমাদের এই বঙ্গদেশের অন্যতম প্রাদেশিক শাসন ছিলেন মোগল আমলে, সেই আলীবর্দী খাঁ বড় এবং ছোট ভাই ছিল। আলীবর্দী খাঁর নিজের কোনো পুত্র সন্তান ছিল না। বড় মেয়ে মেহেরুন্নিসা, যে এই নাটকে ঘসেটি বেগম নামে পরিচিত। মেজ মেয়ের নাম জানা যায়নি, অর্থাৎ এক্ষেত্রে আমার জানা নেই, প্রসঙ্গ যাদের লাগবে না আমি এখানে নিচ্ছিও না। এবং ছোট মেয়ের নাম হচ্ছে আমিনা বেগম। বড় মেয়ে মেহেরুন্নিসা বেগম বা ঘসেটি, এবং ছোট মেয়ে হচ্ছে আমিনা বেগম। আলীবর্দী খাঁ পারিবারিক রীতি অনুসরণ করে তার বড় ভাইয়ের 3 ছেলের সঙ্গে 3 মেয়ের বিবাহ দেন। আবার একবার কথাটা বলছি, আলীবর্দী খাঁ তার বড় ভাইয়ের 3 ছেলের সঙ্গে 3 মেয়ের বিবাহ দেন। তো মুসলিম রীতি অনুযায়ী মেহেরুন্নিসার স্বামী হন নওয়াজেশ মোহাম্মদ। এই নওয়াজেশ মোহাম্মদ ইনি ছিলেন মেহেরুন্নিসা অর্থাৎ ঘসেটি বেগমের স্বামী। মেজ মেয়েকে এখানে আনছি না। আমিনা বেগম, যিনি ঘটনাক্রমে সিরাজদৌল্লার মাতা, এর নাম কিন্তু নাটকে বহুবার রয়েছে। তার স্বামীর নাম ছিল জৈনুদ্দিন মোহাম্মদ।
আমিনা এবং জৈনুদ্দিন মোহাম্মদের সন্তান হচ্ছেন সিরাজদৌল্লা। এছাড়া তার আরেক পুত্র এবং কন্যা ছিল, কন্যার নাম এখানে লাগছে না, মির্জা মেহেদি নামে আমিনার ছোট পুত্র, যাকে দত্তক নিয়েছিলেন মেহেরুন্নিসা বেগম বা ঘসেটি। সিরাজদৌল্লার ছোট ভাইকে দত্তক নিয়েছিলেন মির্জা মেহেদি নামে, সেই ছোট ভাইকে দত্তক নিয়েছিলেন মেহেরুন্নিসা বেগম বা ঘসেটি। ওনারা দত্তক নিলেও পর বসন্ত রোগে মির্জা মেহেদির অকাল মৃত্যু ঘটে। স্বামী নওয়াজেশ মোহাম্মদও অকাল প্রয়াণ ঘটে। কিন্তু মির্জা মেহেদির সন্তান, নাবালক সন্তানকে ঘসেটি বেগম আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। এবং আরেক চরিত্র, এই সিরাজের রাজসভার আরেক চরিত্র রাজবল্লভ, তিনি এই নাবালক সন্তানকে সিংহাসনে বসিয়ে ঘসেটি বেগমের সঙ্গে সহযোগিতা রাজ্য শাসনের একটা পরিকল্পনা করেছিল। আলীবর্দীর খান ছোট ভাই শওকত জং, যার নাম এখানে কিন্তু উল্লেখ রয়েছে, এই শওকত জং তিনি এই নাটকের একটি উল্লেখযোগ্য চরিত্র, যার সঙ্গে কিন্তু ঘসেটি বেগমের একটি প্রত্যক্ষ সম্পর্ক ছিল সিরাজ বিরোধিতাকে কেন্দ্র করে। এবার আসা যাক সিরাজদৌল্লার চরিত্র সম্পর্কে। পুরো নাম মির্জা মোহাম্মদ সিরাজদৌল্লা। মির্জা মোহাম্মদ সিরাজদৌল্লা, পিতার নাম জৈনুদ্দিন মোহাম্মদ, মাতার নাম আমিনা বেগম। ইনি তার দাদু অর্থাৎ মাতামহ মায়ের বাবা আলীবর্দী খান অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। কারণ আলীবর্দী খাঁ দেখেছিলেন সিরাজের জন্মের সময়ই তার ভাগ্য উন্নতি লক্ষ্য করেছিলেন, ফলে তিনি তার অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। আলীবর্দী খাঁ স্থির করেন তার মৃত্যুর পর যেহেতু কোনো পুত্র সন্তান নেই, তাই তার দৌহিত্র সিরাজদৌল্লাই তার সিংহাসনে বসবে। তাই 10ই এপ্রিল 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার ইচ্ছা অনুসারে সিরাজদৌল্লা সিংহাসনে বসেন। আর আমরা যারা ইতিহাসের পাঠক, আমরা সকলেই জানি এই ঘটনাকে কেন্দ্র করেই যত সমস্যার জট তৈরি হয়েছে। প্রত্যেকেই এই ঘটনাকে বিরোধিতা করেছে। সে সেনাপ্রধান মির্জাফর থেকে শুরু করে, শওকত জং থেকে শুরু করে, তার মাসি ঘসেটি বেগম থেকে শুরু করে প্রত্যেকটি চরিত্র সিরাজের প্রত্যক্ষ বিরোধিতা এসে হাজির হয়েছে। সিরাজ সিংহাসনে আরোহণ করার পর থেকেই ইংরেজদের প্রাধান্যকে খর্ব করার জন্য প্রথম পদক্ষেপ নেন 9 কিলোমিটার দূরে, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে 9 কিলোমিটার দূরে কাশিমবাজার কুঠি আক্রমণ করে ইংরেজকে শিক্ষা দেন এবং সেই কুঠির দায়িত্বে থাকা ওয়াটস, যার নাম এখানে টেক্সটে রয়েছে, ওয়াটসকে অঙ্গীকার পত্র লিখিয়ে নেন। ওয়াটসকে লিখিয়ে নেন যে ইংরেজরা কোনোভাবেই আর সিরাজের রাজত্বে দুর্গ বানাবে না, তাদের দুর্গ বানানোর কোনো অধিকার নেই, এবং জামিন স্বরূপ ওয়াটস এই পত্র তাকে দিয়ে লিখিয়ে নেন। সময়টা 1756 27 মে। 10ই এপ্রিল সিংহাসনে বসেছেন, 27 মে। সেই প্রসঙ্গে সিরাজ লক্ষ্য করেন তার মাসি ঘসেটি বেগম অর্থাৎ মেহেরুন্নিসা বেগম তার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে, তাই মতিঝিল প্রাসাদের অধিকার থেকে তাকে বঞ্চিত করে ঘসেটিকে কলকাতায় নিয়ে আসা, ঘসেটিকে মুর্শিদাবাদে নিজের পরিবারের মধ্যে নিয়ে আসে। 3 নম্বর পদক্ষেপ, কলকাতায় ইংরেজদের প্রতিপত্তি বৃদ্ধি হচ্ছে দেখে 18 থেকে 20 জুন 1756 তিনি কলকাতা আক্রমণ করেন এবং কলকাতা জয় করে সেই নগরের নাম রাখেন তার দাদুর নাম অনুসারে, দাদু আলীবর্দী খান নাম অনুসারে আলীনগর। এই ঘটনার কথা নাটকে উল্লেখিত আছে।
নবাবী সনদকে কেন্দ্র করে পূর্ণিয়ার শাসক শওকত জংকে নবাবগঞ্জের যুদ্ধে সিরাজ পরাজিত করেন। এই সমস্ত ঘটনা ইতিহাস সমন্বিত। এই শওকত জং, যিনি পূর্ণিয়ার শাসক ছিলেন, তাকে দিল্লির দরবার থেকে একটি নবাবী সনদ প্রেরণ করা হয়। ফলে শওকত জং নিজেকে নবাব ভেবে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং নবাবগঞ্জে গঞ্জ নামক স্থানে তার সঙ্গে সিরাজের মুখোমুখি হয়। এই যুদ্ধে শওকত জং পরাজিত এবং নিহত হন। আরেকটি ঘটনা, যেটি কলকাতা দখল করে সিরাজ আবার মুর্শিদাবাদ ফিরে গেলে পর মাদ্রাজ থেকে ওয়াটসন এবং রবার্ট ক্লাইভ কলকাতা দখল করেন 7ই ফেব্রুয়ারি। এই পরিস্থিতিতে সিরাজ আলীনগরের সন্ধি ইংরেজদের সঙ্গে করতে বাধ্য হয়। এই সন্ধি ভীষণ অপমানজনক ছিল, অর্থাৎ ইংরেজের কর্তৃত্ব স্বীকার করে নেওয়া ছাড়া সিরাজের কাছে আর কোনো রকম পথ ছিল না। এরই মধ্যে ইংরেজরা এই সন্ধি অনুসারে আর দুর্গ বানাবে না, তাদের প্রভাব বাড়াবে না বলে কথা দিলেও দেখা যায় 12ই জুন, এই 12ই জুন কিন্তু 1757, 12ই জুন চন্দননগরে ফরাসিদের ঘাঁটি দখল করে নেয় ইংরেজরা। এই ঘটনার কথা উল্লেখ আছে। এমন পরিস্থিতিতে সিরাজ স্পষ্ট বুঝেছিলেন যে তার এই সমস্ত ঘটনার পেছনে রাজ পরিবার থেকে চক্রান্ত করা হচ্ছে। তাই তিনি সরাসরি মির্জাফরের হাত বুঝতে পারেন, মির্জাফরকে বন্দি করারও পরিকল্পনা করেন, কিন্তু বিদ্রোহের আশঙ্কায় এই পরিকল্পনা ব্যর্থ করে তিনি মির্জাফরকে শপথ করিয়ে দলে টানার চেষ্টা করেন। কিন্তু আমরা ইতিহাসের পাঠকবর্গ মাত্র জানি তার এই প্রচেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত সিরাজকে 23শে জুন পলাশীর প্রান্তরে পরাজিত হতে হয় এই মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য, যা বাংলার প্রবাদে বিশ্বাসঘাতক মির্জাফর নাম নিয়ে রয়ে গেছে। এবার আমরা আসব আমাদের এই নাটক দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যটি আমাদের এখানে পাঠ্যাংশ হিসেবে নেওয়া হয়েছে। এখান থেকে প্রশ্ন থাকবে 4 মার্কের। সেই 4 মার্কের প্রশ্নের জন্য আমাদেরকে নাটকের ঘটনাটা ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে বড় প্রশ্নই আসবে, কোনো ছোট প্রশ্ন আসবে না। আমি সিরাজদৌল্লা নাটকটিকে একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি যাতে পুরো ঘটনা মনে থাকে। সিরাজের দন্তস্বয় হস্যই অর্থাৎ সি কথাটি দিয়ে যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রথম অংশে নাটকের আছে সীমাহীন অপরাধের চিত্র, এই অংশে। দ্বিতীয় অংশে আছে রাজনীতির আবর্ত, অর্থাৎ এই রাজনীতির আবর্তে কে কোন পথে যাচ্ছে সেই জায়গাটা আমরা জানতে পারি। 3 নম্বরের অংশে আছে মানসিক যন্ত্রণা, বর্কেজ অর্থাৎ এখানে জ দিয়ে বলছি যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, যেটা সিরাজের মধ্যেও শুরু হয়েছে। তিনিও ভুল করেছেন, হ্যাঁ, অন্যেরাও ভুল করেছেন। তাহলে এত ভুলের কি হবে না, ভুলের চাই প্রায়শ্চিত্ত। তাই পরবর্তী কথাতে আসছে দোয়া প্রার্থনা, অর্থাৎ এখানে সবাই একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করছে, অর্থাৎ দয়া প্রতিজ্ঞা করছে, হ্যাঁ, প্রার্থনা করছে। আর শেষে কথাতে আমরা পাবো পৈশাচিক উল্লাস, যে উল্লাস ঘসেটি বেগমের মধ্য দিয়ে এই নাটকে পরিবেশিত হয়েছে। নাটকে চরিত্রের সংখ্যা অনেকগুলি দেখানো হলেও মূল চরিত্র হিসেবে আমরা সিরাজদৌল্লাকে দেখব এবং পরবর্তীকালে যে চরিত্র মির্জাফর থেকে শুরু করে আমাদের প্রথম অংশে ওয়াটস, মশিয়েলা, তারপরে ঘসেটি, তারপরে আমাদের লুৎফান্নেসা সিরাজের স্ত্রী, এদের নাম আমরা দেখতে পাবো। তাহলে এই ঘটনা প্রণালী জেনে নেওয়ার পর আমরা যদি নাটকের অংশটা শুরু করি তাহলে আমরা দেখব যে নাটকটিতে কোথায় কিভাবে পরিবেশন করা হয়েছে।
দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট। যেমন নাটকের রীতি থাকে, সেই নাটকের রীতিতে প্রথমে দৃশ্যপটে মঞ্চসজ্জা অংশটি এখানে বর্ণিত হচ্ছে। এই মঞ্চসজ্জা বর্ণনা করার প্রথমে একটি অংশ বলে নেওয়া ভালো, যে যেহেতু এটা দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, তাহলে প্রথম অঙ্কে কি হয়েছে। প্রথম অঙ্কে রয়েছে এই কাসিম বাজার আক্রমণের ঘটনাটির কথা তুলে ধরা হচ্ছে একটি কথোপকথনকে কেন্দ্র করে। ইংরেজের অন্যতম ঘাঁটি হয়ে ওঠা মুর্শিদাবাদের কাছে এই কাসিম বাজার কুঠি আক্রমণ করা হয়েছে সিরাজের দ্বারা। সেখানে ওয়াটসকে বন্দি করা হয়েছে, বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে, এবং আলেয়া নামে এক নর্তকী, তিনি ছদ্মবেশে এই সমস্ত কাসিম বাজার কুঠির ঘটনা জেনে আমাদের দর্শকের সামনে এবং সিরাজের সামনে তুলে ধরছে। আর দ্বিতীয় অঙ্কের শুরুতেই আমরা দেখছি বিচার সভা বসানো হয়েছে, কাকে কেন্দ্র করে? ওয়াটসকে কেন্দ্র করে। সেই ওয়াটসকে কেন্দ্র করে রাজদরবারে বিচার সভা বসানো হয়েছে। দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট। সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীর মদন, রায়দুর্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েরা দণ্ডায়মান। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়ে আছে। তাহলে আমরা যদি স্বভাবটা দেখি, একদিকে আছে মির্জাফর, মোহনলাল, মীর মদন, মোহনলাল, মীর মদন, রায়দুর্লভ, এরা একদিকে রয়েছে, অন্যদিকে রয়েছে রাজবল্লভ। চিত্রটা একটু ভালো করে ফুটিয়ে নিতে পারবো তাহলে। জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েলা, ওয়াটস, মসিয়েলা, এদের মধ্যে ওয়াটস হচ্ছেন ইংরেজ, মসিয়েলা হচ্ছেন ফরাসি, বাকি সকলে সিরাজের সদস্য। এবং নবাবের পায়ের কাছে গোলাম হোসেন, গোলাম হোসেন তিনি নবাবের পায়ের কাছে বসে রয়েছেন, ভৃত্য মতো তিনি বসে রয়েছেন। শুরু করলেন নবাব ওয়াটস। ওয়াটসকে উদ্দেশ্য করে তিনি প্রথম কথা শুরু করলেন, ইয়োর এক্সিলেন্সি। ইয়োর এক্সিলেন্সি কথাটির অর্থ হে মহানুভব বলাই ভালো, এছাড়া জনাব বলা যেতে পারে। হ্যাঁ, তো হে মহানুভব। সিরাজ তখন বললেন, কলকাতা জয় যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। আমি আগেই জিনিসটি আলোচনা করেছি, কাসিম বাজার কুঠির আক্রমণ হয়েছে 27শে মে 1756। ওয়াটস কিন্তু ওখানেই বন্দী হয়েছে। এরপরে কলকাতা জয়, অর্থাৎ 18 থেকে 20 জুন, সেই সময় ওয়াটস কিন্তু তার সঙ্গে সঙ্গেই চলেছিলেন। সেই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে, তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলেন। নবাব ওকে সঙ্গে নিয়েই গিয়েছিল, কারণ উনি ছিলেন ইংরেজদের অন্যতম প্রতিনিধি, তাই ওকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। আমি আগেই বলেছি, আলীনগর নামকরণ করেছিলেন তার দাদুর নাম অনুসারে, কলকাতার নামকরণ করার আলীনগর। প্রসঙ্গত উল্লেখ করি, আলীনগর নামকরণ করার পরই ওই ইংরেজ সদস্যদের বন্দি করার ঘটনাকে কেন্দ্র করেই অন্ধকূপ হত্যার কাহিনী ছড়িয়ে পড়েছিল এই সময়টি। ওয়াটস জানে ইয়োর এক্সেলেন্সি, অর্থাৎ ইংরেজরা ক্রিয়াপদের ব্যবহার সঠিকভাবে করতো না, সেই কথাটি জানি না বলে জানে ই প্রত্যয় না জুড়ে এ প্রত্যয় জুড়েছে, যে জানে ইয়োর এক্সেলেন্সি, অর্থাৎ যে মহানুভব আমি জানি। আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়
তার সব শর্ত তোমাদের জানা আছে। সে সময় আলীনগরের সন্ধিতে যে সমস্ত শর্ত রাখা হয়েছিল, এখানে শর্ত বানানটা দন্তস রয়েছে, একটু খেয়াল করবে। তৎকালীন রীতি অনুসারে দন্তস লেখা হয়েছে, কিন্তু বর্তমানে আমরা তালবস ব্যবহার করি, তোমরা দন্তস ব্যবহার করলেও ক্ষতি নেই। তো সেখানে কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তার জন্য প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি তার শর্ত মানবে এই গ্যারেন্টি রূপে, এই গ্যারেন্টার রূপে প্রতিভূরূপে ওয়াটসকে কিন্তু সিরাজদৌল্লা তার দরবারে স্থান দিয়েছেন। ওয়াটসকে, না হলে তিনি তাকে স্থান দিতেন না। কোম্পানি সন্ধির শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো। অর্থাৎ এখানে ইংরেজ কোম্পানির প্রতিনিধি ওয়াটস, যদি ইংরেজ শর্ত ভঙ্গ করে তাহলে তার প্রতিনিধি ওয়াটসকে তোপের মুখে অর্থাৎ কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া যেতে পারে। এই বিপদ বার্তাটি স্মরণ করিয়ে দেওয়া হলো ওয়াটসকে। ওয়াটস তখন বললেন, জানি ইয়োর এক্সেলেন্সি, অর্থাৎ হে মহানুভব, আমি তা জানি, তুমি প্রস্তুত হও। অর্থাৎ তোপের মুখে উড়িয়ে দেওয়া হবে তোমাকে, তুমি তার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি জানিলাম না আমাদের অপরাধ। অর্থাৎ ওয়াটস জানতে চায় যে তার অপরাধটা কি, কেন তাকে উড়িয়ে দেওয়া হবে। সিরাজ, তোমাদের অপরাধ, তোমাদের বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। এখানে আমাকে প্রথম থেকে বলে যেতে হচ্ছে যে সিরাজদৌল্লার চরিত্র আমাদের এই অংশের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই সিরাজের যে কথাবার্তা, সেখান থেকেই আমাকে চরিত্রের ধারণাটা সম্পূর্ণরূপে তৈরি করে নিতে হবে। তিনি বললেন ইংরেজরা তাদের সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, অর্থাৎ কথা দিয়ে কথা রাখার মতো কোনো কাজ তারা করেনি। স্পর্ধা তোমাদের আকাশস্পর্ধী হয়ে উঠেছে, অর্থাৎ ইংরেজদের যে স্পর্ধা সেটা আকাশস্পর্ধী, অর্থাৎ আকাশস্পর্শী, অর্থাৎ আকাশকে স্পর্শ করছে। অর্থাৎ সিরাজ এখানে নবাব হিসেবে বলতে পারি স্পষ্ট বক্তা। সিরাজ চরিত্রের অন্যতম একটা দিক আমরা প্রথমে পাচ্ছি, চরিত্র। চরিত্র লিখতে গিয়ে আমরা প্রথম থেকে নোট ডাউন করে যাই সিরাজ চরিত্রের স্পষ্ট বক্তা। তিনি ইংরেজদের কি কি অপরাধগুলো আছে সেগুলো তিনি বলছেন। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কঠোর ভাষায় তিনি ভর্ৎসনা করলেন যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভদ্রতার অযোগ্য, নয় যোগ্য, অযোগ্য না তৎপুরুষ সমাজ। তো এই যে শান্তি ভঙ্গ হবে, অর্থাৎ 2 নম্বর চরিত্র আমরা লিখতে পারি সিরাজ চরিত্র শান্তিপ্রিয়। অর্থাৎ কোন জায়গা থেকে আমরা এই কথাগুলো সাজাচ্ছি, এই জিনিসগুলো, সেগুলো তোমাদের লিখে তৈরি করতে হবে। সে শান্তিপ্রিয়। আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না, ওয়াটস উত্তর দিল। সিরাজ, মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। মুন্সি যিনি লেখালেখির কাজ করেন, হিসেব রক্ষকের কাজ করেন, তিনি মুন্সি। তাকে বললেন যে অ্যাডমিরাল ওয়াটসন, অ্যাডমিরাল নৌবাহিনীর প্রধানকে বলা হয় অ্যাডমিরাল। ইংরেজ অ্যাডমিরাল, তার নামটি এখনো আসেনি, তার নাম এর নামের সঙ্গে প্রায় অনেকে জড়িয়ে ফেলে। তার নামটি হচ্ছে ওয়াটসন। ওয়াটসন ইনি হচ্ছেন অ্যাডমিরাল, অ্যাডমিরাল, অ্যাডমিরাল ওয়াটসন। ঠিক আছে, এই ওয়াটসনের পত্র সেটি বের করতে বললেন। মুন্সিজি একখানি পত্র বাহির করিলেন। সিরাজ, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? জিজ্ঞেস করা হলো কাকে না, জিজ্ঞেস করা হলো ওয়াটসকে। মুন্সি পত্র ওয়াটসকে দিলেন, ওয়াটস পড়িতে লাগলেন। শেষের দিকে কি লেখা আছে সিরাজ সেটা পড়তে বললেন। ওয়াটস পড়ে চলেছেন। আই নাও অ্যাকোয়েন্ট ইউ দ্যাট the remainder
of the troops which should have been here long since, and which I hear the colonel told you he expected will beat at Calcutta in a few days, that in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as well as all the water in the Ganges will not be able to extinguish. অর্থটা যদিও বাংলায় রয়েছে, পরবর্তীতেই তাও আমি বলে দিচ্ছি। আই আমি নাও এখন, অ্যাকুয়েন্ট ইউ অর্থাৎ জানাচ্ছি, অবগত করছি তোমাকে, দ্যাট দ্য রিমাইন্ডার অফ দ্য ট্রুপস, ট্রুপস সৈন্যবাহিনী, সৈন্যবাহিনীর অবশিষ্ট অংশ। এখানে একটু জেনে রাখতে হবে যে সৈন্যবাহিনীর অবশিষ্ট অংশ বলতে কোন অংশকে বলা হচ্ছে না। চন্দননগর আক্রমণ করার সময় রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন কিছু সৈন্যকে নিয়ে চন্দননগর আক্রমণ করেছিলেন, বাকি সৈন্যকে কলকাতায় রেখে গিয়েছিলেন। এই দুটো সৈন্যকে একত্রিত করার কথা এখানে বলা হয়েছে। তো সেই জায়গাটা বলছে যে রিমাইন্ডার অফ দ্য ট্রুপস হুইচ শুড হ্যাভ বিন হিয়ার লং সিন্স, যারা এখানে অনেক দিন রয়েছে, অ্যান্ড হুইচ আই হেয়ার দ্য কর্নেল, কর্নেলের নাম হচ্ছে ক্লাইভ, ইনি হচ্ছেন অ্যাডমিরাল ওয়াটসন, আর কর্নেল নাম হচ্ছে ক্লাইভ, তাকেই এখানে কর্নেল বলা হচ্ছে। সেই কর্নেল ক্লাইভ আমার কাছ থেকে যেটা আশা করছেন বা চাইছেন, উইল বিট মানে পৌঁছানো অ্যাট কলকাতা ইন এ ফিউ ডেজ, কিছুদিনের মধ্যেই কলকাতায় পৌঁছাবে। দ্যাট ইন এ ফিউ ডেজ, এই অল্প দিনের মধ্যে, মোর আই শ্যাল ডিসপ্যাচ এ ভেসেল ফর মোর শিপস, আমি আরও কিছু জাহাজ বা জলযান পাঠিয়ে দেব, অ্যান্ড মোর ট্রুপস এবং আরও কিছু সৈন্য, অ্যান্ড দ্যাট আই উইল কিন্ডেল, যা দিয়ে আমি, কিন্ডেল মানে জ্বালানো, সাচ এ ফ্লেম, ফ্লেম মানে অগ্নিশিখা, ইন ইয়োর কান্ট্রি তোমার দেশে, অ্যাজ অল দ্য ওয়াটার ইন দ্য গ্যাঞ্জেস, গঙ্গার সমস্ত জল, হল নট বি এবল টু এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ হচ্ছে নেবানো, হল নট বি এবল সমর্থ হবে না। সিরাজ মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শোনাইলেন। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছিবে। আমি সত্তর আরেকখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দেব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নেভানো যাইবে না। এই কথাই চিঠিতে লেখা আছে, যেটা মুন্সিজি উদ্ধার করেছেন গুপ্তচরের মাধ্যমে, সিরাজের হাতে তা পৌঁছেছে। সিরাজ হোয়াটস, এই ভীতি প্রদর্শনের অর্থ কি? এ ধরনের ভয় দেখানোর মানেটা কি জানতে চাইলেন সিরাজ। ওয়াটস তখন বললেন যে অ্যাডমিরাল এ কথা লিখিয়েছেন কেন আমি বুঝি না, তিনি নাকি এ সম্পর্কে কিছুই জানেন না। বুঝিয়ে দিচ্ছি আমি, মুন্সিজি ওয়াটসের পত্র, অর্থাৎ ওয়াটসও একখানা পত্র লিখেছেন। তাহলে একটি পত্র অ্যাডমিরাল লিখেছেন ওয়াটসকে, আর ওয়াটসও অ্যাডমিরালকে একটি পত্র লিখেছেন। তো সেই ওয়াটসের পত্র মুন্সিজি বাহির করলেন। আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে দিন। ওয়াটস পত্র দেখিল। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? হ্যাঁ, আমি লিখিয়াছি। বলল হ্যাঁ, স্বীকার করলো শেষ পর্যন্ত যে পত্রটা তিনি লিখেছেন। পড়ুন মুন্সিজি। It is impossible to rely upon the Nawab and it will be wise to attack চন্দননগর। নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। এই পরামর্শ কে দিচ্ছেন? দিচ্ছেন কে? ওয়াটস, অ্যাডমিরাল ওয়াটসনকে। তাহলে প্রমাণ হয়ে গেল এখানে যে যোগচক্রটা এরা বাইরে আছে, কিন্তু ওয়াটস সিরাজের
সভায় থেকে তিনি এদের সঙ্গে যোগসূত্র রেখে চলছেন। সিরাজ এটাই প্রমাণ করতে চাইলেন। তোমাদের অভদ্রতা, ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে, স্বদেশীয় অর্থাৎ তার নিজের দেশের লোকরা তারস্বরে অর্থাৎ উচ্চস্বরে ঘোষণা করে, আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। অর্থাৎ সিরাজ যে স্পষ্ট বক্তা, এখানে সেই কথাগুলো উঠে আসছে। কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি, তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। অর্থাৎ তিনি যোগ্য নবাব, এটি তার আরেকটি বৈশিষ্ট্য, যোগ্য নবাব। নবাব হিসেবে তিনি গুপ্তচর বৃত্তি করে অন্যেরা কি কাজ করছে সেগুলো কিন্তু অনুসন্ধান রাখেন। তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমার বিরুদ্ধে উত্তেজিত করো, কলকাতার ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? Punish me, Your Excellency, if you will. I can only say that I have done my duty. Punish me অর্থাৎ শাস্তি দিন হে মহানুভব, যদি আপনি চান, কিন্তু আমি এটা জানবো যে আমি আমার কর্তব্য পালন করেছি। সিরাজ কিন্তু এই কথা স্বীকার করার পর ওয়ার্ডসকে কোনো শাস্তি দিলেন না। সিরাজ চরিত্রের এইগুলি ছিল বড় ত্রুটি, আমরা ইতিহাস থেকে জানি। সিরাজ কি করলেন? এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বলে তাকে দরবার থেকে নিষ্কাশিত করলেন। ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়। আর তাও এখন নয়, যাও। অর্থাৎ দরবার থেকে তিনি বিতাড়িত করে এই শাস্তিটুকুই তিনি দিলেন। ওয়ার্ডস, ফেয়ারওয়েল ইওর এক্সেলেন্সি, ফেয়ারওয়েল, বিদায় এক্সেলেন্সি মহান। নবাবকে কুর্নিশ করিয়া ওয়ার্ডস বাহির হইয়া গেল। রাজবল্লভ সদস্যদের মধ্যে কোথায় অবস্থান আছে? এরই পাশে। তাই রাজবল্লভ প্রথম কথা বলল, জাহাপনা একটু অপেক্ষা করুন রাজা, পৌঁছে এলাম। অর্থাৎ রাজবল্লভকে কথা বলতে দিলেন না। এরপরে ওয়ার্ডস পর্ব শেষ, মসিয়েলাকে নিয়ে তিনি কথা বললেন। মসিয়েলা ফরাসি দূত, সিরাজের সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। এমনকি সিরাজ যখন পলাশি যুদ্ধে হেরে পলায়ন করছেন, তিনি পশ্চিম অভিমুখে গমন করেছিলেন এই মসিয়েলার সাহায্য পাওয়ার উদ্দেশ্যে। কিন্তু পথে ধরা পড়ে গেলে তাকে ইংরেজরা বন্দি করে আবার মির্জাফরের দরবারে আনেন এবং এখানেই তাকে হত্যা করা হয়। সেই মসিয়েলা নবাবকে কুর্নিশ করিয়া ওয়ার্ডস বাহির হয়ে যাওয়ার পর মসিয়েলা কথা বলতেন। অ্যাট ইউর কমান্ড ইউর এক্সেলেন্সি, আপনার নির্দেশ অনুসারে এ মহানুভব সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করলেন অর্থাৎ সম্মান প্রদর্শন করলেন। সিরাজ কিন্তু প্রথমেই কথা বলছেন, তোমাদের কাছে আমি লজ্জিত। একজন নবাব ফরাসি দূতের কাছে তিনি প্রথমেই তার লজ্জার কথা স্বীকার করে নিচ্ছেন। তাহলে সিরাজ কতটা সরল প্রকৃতির মানুষ, সরলতা। এটি নবাব চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, সরলতা। নবাব চরিত্র শুধু সরলতা দিয়ে হয় না, কঠোরতা চাই। যাই হোক, আমরা এখানে নবাব চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য বললাম, সরলতা। তোমাদের কাছে আমি লজ্জিত, তোমরা ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো তোমার অসৎ ব্যবহার হয়নি। অসৎ ব্যবহার নয়, সৎ ব্যবহার, অসৎ ব্যবহার অর্থাৎ কোনো ধরনের খারাপ ব্যবহার হয়নি। ইংরেজের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না।
বলা বাহুল্য এখানে যে দিকটির প্রতি ইঙ্গিত করা হচ্ছে সেটি সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, ফরাসি এবং ইংরেজ দ্বন্দ্ব, সেই নেপোলিয়ানের সময়কার অংশটি এখানে উঠে আসছে। অর্থাৎ বাণিজ্যের অধিকার কার হাতে থাকবে এই নিয়ে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যে দীর্ঘ 7 বছরের লড়াই চলেছিল ইউরোপে, তার প্রভাব এখানেও এসে পড়েছে। এই দুই বিদেশি শক্তি ভারতবর্ষের অধিকার নিয়েও নিজেদের মধ্যে লড়ছে, তার কথাই বলছে। সেই বিবাদ আজকের নয়, এটা নিয়ে নবাব হিসেবে তার কিছু বলার নেই। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। কতটা উদ্ধত্ত! ফরাসিদের ঘাঁটি তারা অধিকার করে নিয়েছে আলীনগরের সন্ধি ভেঙে, এবং সেই সঙ্গে নবাবকে অগ্রাহ্য করে নবাবের জায়গা অধিকার করে তাদেরকে বাণিজ্য কুটিগুলি ছেড়ে দিতে হবে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছে। মসিয়েলা, উই হ্যাভ অলওয়েজ সট ফর ইয়োর প্রোটেকশন, ইয়োর এক্সিলেন্সি। এ মহানুভব, আমরা সবসময় আপনার প্রোটেকশন অর্থাৎ প্রতিরক্ষার দিকে তাকি। সাইড থেকে শর্ট পাস্ট টেন্স রয়েছে, তো প্রতিরক্ষার দিকে মানে ফরাসিদের প্রতিরক্ষা দেবেন বাংলার নবাব, সেই দিকে তাকিয়েই রয়েছে এই ফরাসিরা। সিরাজ তখন বলতে শুরু করল, কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থব্যয় হয়েছে। দুটো ঘটনা, এক হচ্ছে কলকাতা জয়, এই যে কলকাতা জয়, যুদ্ধ হলে তো ক্ষয়ক্ষতি হবে, কলকাতা জয়। আর দ্বিতীয় ঘটনা পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে যুদ্ধ, যেটা হচ্ছে নবাবগঞ্জের মাঠে হয়েছিল। শওকত জং এর সঙ্গে যুদ্ধ, এই দুটোতে কি কি ঘটনা কি হয়েছে? এক হচ্ছে লোকক্ষয়, যুদ্ধ হলে তো মৃত্যু হবেই। দুই হয়েছে যেটা অর্থব্যয়। এই কথাগুলি কিন্তু তোমার উত্তরে থাকবে, তবেই উত্তর যথাযথ হবে। কথাগুলি যদি উত্তরে না থাকে তাহলে কিন্তু সেখানে নাম্বারের প্রভাব পড়বে। লোকক্ষয় এবং অর্থব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডল যুদ্ধের পক্ষপাতী নয়। 3 নম্বর আরো একটি পয়েন্ট আছে, ফরাসিদেরকে কেন সিরাজ সাহায্য করতে পারছে না? মন্ত্রী মণ্ডল যুদ্ধের পক্ষপাতী নয়। ফলে এতগুলি কারণে সাহায্য না করতে পারার কারণ, কাকে? ফরাসিদেরকে সাহায্য করতে না পারার কারণ। তোমাকে এই 3টে পয়েন্ট কিন্তু অবশ্যই উত্তরে লিখতে হবে। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরে পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। সিরাজ জানতো ইংরেজদের ক্ষমতা কতটা, কারণ ইতিমধ্যে কলকাতা তার হাতছাড়া হয়েছে, আলীনগর তার হাতছাড়া হয়েছে। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। নবাব হয়ে তিনি যেহেতু তার দায়িত্ব পালন করতে পারেননি, তাই তিনি ক্ষমা চাইলেন। সভা কিছুকাল স্তব্ধ রইল। মসিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রইলেন। তারপর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাইলেন, ক্ষুব্ধ কণ্ঠে কইলেন, কিছুটা উত্তেজিত কণ্ঠে তিনি বলতে শুরু করলেন, ইয়োর এক্সিলেন্সি, এ মহানুভব, ইউ রিফিউজ আস ইউর হেল্প, ইউর প্রোটেকশন। আপনি আমাদের সাহায্য করতে প্রত্যাখ্যান করছেন, এমনকি প্রোটেকশন দিতে অর্থাৎ
রক্ষা করতেও প্রত্যাখ্যান করছেন। থ্রু উইথ গ্রেট রেলিটেন্স, প্রবল অনিচ্ছা, মানে সিরাজের ইচ্ছা হচ্ছে ফরাসিদের সাহায্য করেন, কিন্তু এই সব কারণগুলির জন্য তিনি সাহায্য করতে পারছেন না। অর্থাৎ মসিয়েলা বিষয়টি বুঝতে পেরেছেন, মসিয়েলা তার মহানুভবতার দিক থেকে বিষয়টি তিনি বুঝতে পেরেছেন। আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিংস, অ্যাপ্রিসিয়েট কৃতজ্ঞতা, আমি আপনার ভাবনাকে কৃতজ্ঞতা জানাই। আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রেডিকামেন্ট ইউ আর ইন, প্রেডিকামেন্ট অর্থাৎ সংকট, আমি বুঝতে পারছি আপনার সংকটটা যেটার মধ্যে আপনি আছেন। আই এম সরি ফর ইট, আমি আপনার জন্য দুঃখিত। অ্যান্ড আই এম সরি ফর আওয়ার সেলফ, আমি আমাদের জন্য দুঃখিত, অর্থাৎ তিনি তার ফরাসি জাতির জন্য কিছু করতে পারবেন না এই বঙ্গদেশে। উই হ্যাভ নো আদার চয়েস দ্যান টু লিভ দিস ল্যান্ড, আমাদের এই ভূমি ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। উইচ উই হ্যাভ লার্ন টু লাভ, এই সেই ভূমি বঙ্গদেশ যা আমাদের ভালোবাসতে শিখিয়েছে। অ্যালাউ মি, অর্থাৎ অনুমতি দিন, ইউর এক্সেলেন্সি, টু ওয়ার্ন ইউ দ্যাট, আমি আপনাকে সতর্ক করতে চাই, আমাকে একটু অনুমতি দিন। দ্যাট কি না, ইউ আর ইন এ গ্রেট ডেঞ্জার, আপনি কঠিন বিপদের মধ্যে রয়েছেন। অন আওয়ার ডিপারচার ফ্রম দিস ল্যান্ড, এই ভূমি পরিত্যাগ করার পরই দ্য স্মুদার ফ্লেম, অর্থাৎ যে অল্প অগ্নিশিখা, ফ্লেম অগ্নিশিখা, অল্প যে অগ্নিশিখা উইল বাস্ট ফোর্থ, অর্থাৎ সেটা প্রবল বিস্ফোরণ হবে। অ্যান্ড উইল ডেস্ট্রয় ইয়োর কিংডম অ্যান্ড পিপল, আপনার রাজ্য এবং আপনার লোককে শেষ করে ফেলবে। এই সতর্কবার্তা দিয়ে গেলেন কে? ফরাসি দূত মসিয়েলা। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন, মসিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন, মসিয়েলার সামনে এসে তিনি বললেন, নবাব, তাকে সতর্ক করা মানে অন্য নবাব হলে রেগে যেত, কিন্তু সিরাজ কিন্তু রাখছেন না। তিনি এসে কি বলছেন না, আমার বিপদ সম্পর্কে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরে প্রীতিরই পরিচয় দিয়েছ। প্রীতি, সৌজন্যবোধ, ভালোবাসা, অর্থাৎ ভালোবাসা আছে বলেই একজন মানুষ আরেকজনের বিপদ সম্পর্কে সতর্ক করছে। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, এখানে তুমি যে কথাগুলি বললে সেটা চিরদিন মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না করতো। এইরকমভাবে দুজনের বন্ধুত্বের বিচ্ছেদ ঘটছে, একজন অপরকে সাহায্য করতে পারলেন না, কিন্তু তাদের মনের কথাগুলো স্পষ্ট করে দিয়ে তারা একের থেকে অন্যের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। মসিয়েলা, আই নো উই শ্যাল নেভার মিট, আমি জানি আমরা কখনোই মিলিত হব না। সত্যিই আমরা ইতিহাস পাঠকবর্গ জানি যে সিরাজের সঙ্গে আর মসিয়েলার সারা জীবনে কোনোদিনই আর সাক্ষাৎ হয়নি, সিরাজকে মৃত্যুবরণ করতে হয়েছিল। দুজনেই চুপ করিয়া রইলেন। ফেয়ারওয়েল ইয়োর এক্সিলেন্সি, বিদায় হে মহানুভব, মুনিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রইলেন। তারপর দ্রুত ফিরিয়া রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া রহিলেন। রাজবল্লভের নিকট ফিরে এলেন। আমরা প্রথম পর্বে এই পর্যন্ত আলোচনা করব। এবার আমাদের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলি আমাদের এখান থেকে কিছুটা হলেও করতে হবে। আমরা অলরেডি চরিত্র সম্পর্কিত আলোচনা করছি, সেই সঙ্গে চরিত্রের সঙ্গে সঙ্গে আমরা কিছু প্রশ্নের জন্য উল্লেখযোগ্য লাইন আমরা এখানে বলে নিই, যেগুলি আমাদের পাঠের ক্ষেত্রে সহযোগিতা করবে। প্রথম প্রশ্ন, আমি জানিলাম না আমাদের অপরাধ। এই লাইনগুলি দিয়ে সহায়ক পাঠের মানে সহায়িকাতে তোমরা প্রশ্নগুলো দেখে নেবে। আমি জানিলাম না আমাদের অপরাধ, আমি জানিলাম
তার কোন অপরাধের কথা বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এখানে প্রশ্ন হতে পারে পত্রটি কে কাকে লিখেছিল, সেই পত্রে লেখা বিষয়টি কি, বুঝিয়ে পড়ো। 3 নম্বর যে প্রশ্নটি আসবে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। এটি আমাদের কার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে, কেন তাকে দরবার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার এটি কবার মাধ্যমিকে এসছে সুধা, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে, কে কার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, কোন অক্ষমতার কথা এখানে ব্যক্ত করা হয়েছে। অক্ষমতার কথাগুলো কিন্তু এই 3টে পয়েন্ট না লিখলে পুরো নাম্বার আসবে না, আমি এখন থেকে বলে দিচ্ছি। আর একটা কথা, সিরাজদৌল্লা, আমরা খাতা দেখার সময় ভালো করে লক্ষ্য করে দেখেছি, সিরাজদৌল্লা বানানটা কিন্তু অনেকে ভুল লেগে, যেহেতু এটা নাটকের নাম সিরাজ উদ্দৌলা, এইভাবে না লিখে যেরকম ভাবে বইয়ে নামটি লেখা আছে তেমন লিখবে। অনেকে দয়ৌকার লয় লয় আকার লিখে দেয়, সেটাও লিখবে না। নামটা কিন্তু পাঠ্যাংশে যেভাবে লেখা আছে সেইভাবেই লিখতে হবে। ভালো করে বিষয়টি খেয়াল রাখবে। সিরাজ দৌলা, দয় দয়ৌকার লয় আকার। আর শেষ প্রশ্ন আজকের জন্য, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। এটি একটু নতুন প্রশ্ন করে দিলাম। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। কে কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন, এমন ভাবনার কারণ কি? এই লাইনগুলো দিয়ে তোমার সহায়িকাতে যে ধরনের প্রশ্ন উল্লেখ করা আছে সেই প্রশ্নগুলো দেখে উত্তরগুলো তৈরি করবে। পরে আমাকে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনোভাবে আমাকে অবশ্যই জানাবে। আজকের পাঠ এখানে শেষ করছি। সিরাজদৌল্লার প্রথম পর্বটি এখানেই শেষ হচ্ছে।